আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি রোকন, আমার সাথে হাফিজ ভাই ও সামনে আছে আলামিন। আসসালামু আলাইকুম। বিগত দিনে আর কি দেখতে পাচ্ছেন হাফিজ ভাই কিন্তু মহা একটা বিপদে পড়ছিল। যাই হোক আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় সেখান থেকে হাফিজ ভাই আজকে সুস্থ। তো কি কারণে আসলে হাফিজ ভাইয়ের শক্তি সেখানে নিয়ে নেওয়া হয়েছিল? হাফিজ ভাইয়ের শক্তি নিয়ে নেওয়া হয়েছিল বললেও ভুল হবে। একটি ছেলের জীবন রক্ষায় কিন্তু স্ব ইচ্ছায় হাফিজ ভাই শক্তিগুলা দিছিল বিধায় তিনি শক্তিহীন হয়েছিল এবং সেই ছেলেটাকে কিন্তু বাঁচাতে পারছিল। এটা কিন্তু বড় একটি মহানুভবতার পরিচয়। তো হাফিজ ভাই, তো যাই হোক আল্লাহর রহমতে তো এখন ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো কিছু বলেন আপনি। হ্যাঁ, অধীর আগ্রহে বসে আছে সবাই আমার মুখ থেকে। অনেক এর মাঝখানে কিন্তু অনেক বড় গ্যাপ হয়ে গেছে ভাই। ভাই সবচাইতে বড় কথা হলো আগে মানুষের কিন্তু সম্পদ হলো শরীর। যাই হোক, সেই জায়গা থেকে আপনি এখন ঠিক আছেন কিনা? আলহামদুলিল্লাহ। শুক্রিয়া। তাহলে আপনি মানে কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আমার হৃদয়ের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আপনাদের দোয়ায়, ভালোবাসায়, সহা অনুভূতিতে আমি মানে এখন মোটামুটি অনেকটাই সুস্থ। সবই আল্লাহর ইচ্ছা। আপনারা যদি না চাইতেন আর আল্লাহ যদি না চাইতো আমি এভাবে সুস্থ হইতে পারতাম না। বিপদে পড়লেই বোঝা যায় যে মানুষটা কত কাছে আসে, ভালোবাসার মানুষ কে আছে এটা কিন্তু অবশ্যই বোঝা যায়। তো মাঝে মধ্যে এরকম বিপদ হওয়া, আমি মনে করি যে সবার জীবনে এরকম বিপদ আল্লাহ না করুক তারপরে আসা প্রয়োজন। আসলে বিপদে পড়লেই কিন্তু মানুষকে চেনা যায়। আমি হ্যাঁ। বলতেছি ভাই আমি আপনাকে ভালোবাসি, কিন্তু কেমন ভালোবাসি আপনাকে? যদি মনে করেন আপনার যে অবস্থায় পড়ছিলেন আপনি বললেন যে ভাই আপনি আসেন, আমি যদি বলতাম না ভাই সম্ভব না, আমার অনেক কাজ আছে, আমি ব্যস্ত আছি বা আমার এইটা নাই সেইটা নাই, তাহলে কিন্তু আমার ভালোবাসাটা কি প্রকাশ হইলো? তো যাই হোক ভাই, আমার বিপদের সময় আমি আপনারে পাশে পাইছি এবং সর্বোচ্চ আরো বড় কথা হচ্ছে ভাই, আমি না, আমার আমার চাইতে ভাই বেশি ধন্যবাদ দিবেন যারা আপনার আমি ছাড়া যারা পাশে আছিল। কারণ আজকে ধরেন আমি আপনার জন্য, কালকে আপনি আমার জন্য। হুম, বিশেষ করে আমি একজনকে ধন্যবাদ জানাতে চাই, সে হচ্ছে আমার প্রাণপ্রিয় দাদু ভাই। আর আরেকজন হচ্ছে আহ, আমার একদম কাছের মানুষ, আমি তার নামটা প্রকাশ করতেছি না, মানে একদম কাছের মানুষ। ও আমাকে অনেক ভালোবাসে, মানে আমার কথা না শুনলে হয়তো বা তার ঘুম আসে না। সে যদি আমার ভিডিওটা দেখে সে বুঝতে পারবে। ঠিক আছে ভাই, আসলে যে মানুষ মানে নিঃস্বার্থভাবে যে এতটুকু ভালোবাসতে পারে, হুম। আমি ওর ভালোবাসাটা মানে পাওয়ার যোগ্য না ভাই। ঠিক আছে, কথা কিন্তু আসলে আমাদের মাঝে কিন্তু বেশি হয়ে যাচ্ছে যদিও, তারপরে কিছু কিছু কথা অনেকদিন পর আসে সবার সামনে বলা প্রয়োজন ভাই। আসলে যদি মতামত যদি প্রকাশ না করি, আসলে আমাদের মনের ভাবটা কিন্তু আমাদের ভালোবাসার মানুষও বুঝতে পারবে না। বুঝতে পারবে না, এটাই। তাই আমি মানে হয়তোবা তার সাথে আমার কথা ওইভাবে হয় না, তারপরেও ও মানে একদম ছায়ার মতো আমাকে অনুসরণ করে, ভালোবাসে সর্বসময়, আমার খোঁজ খবর সর্বসময় আমার নেওয়ার চেষ্টা করে। শুক্রিয়া ভাই, দোয়া করি যাতে মানে আপনাদের মধ্যে ভালো সম্পর্ক থাকে সবসময়। দোয়া করবেন ভাই, আর আমি সবার থেকে দোয়া চাচ্ছি আমার যে ভালোবাসার মানুষগুলো যে আমার পাশে আছে তারা যেন সর্বসময়, আল্লাহর রহমতে হয়তোবা দেখা যাচ্ছে যে কেউ কাজের বিনিময়ে আছে ভাই, কিন্তু কাজটা হচ্ছে না, কেউ নিরাশ হবেন না প্লিজ। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, মানুষের বিপদটা কাটার পরে হয়তোবা সুদিন আসবে। আর আলহামদুলিল্লাহ আমি এখন বর্তমানে যে অবস্থায় দাঁড়ায় আছি, মানে আমার কিন্তু সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার কিন্তু দিন ফিরে আসছে। তো আমি চেষ্টা করব আজকে থেকে না হোক আগামীকাল বা পরশু দিন থেকে ইনশাল্লাহ আপনাদের যে কাজগুলো আমার হাতে আছে সেগুলো কন্টিনিউ করার আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর আপনারা ভাই কেউ নিরাশ হবেন না, আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমি কন্টিনিউ আপনাদের যে কাজগুলো আছে সেগুলো কাজ করার আমি সর্বোচ্চ চেষ্টা করবো। মাঝখানে কিন্তু আমার কাজের অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে, সেটা আপনিও জানেন, রোপণ ভাইও জানে, আমার ভালোবাসার মানুষ কিন্তু সবাই জানে। তো চাচ্ছি আমি আপনারা সবাই দোয়া করবেন। আজকে যে উদ্দেশ্যে ভাই আমরা বসছি, এখন মূলত চলে আসি এখানে।
একটা মিনিট ভাই, আমি আর নিব। কাজের কথা যেহেতু বলেই ফেললেন, আসলে সবাইকে অনুরোধ করব, আসলে যখন আমরা একটা কাজ হাতে নিই, আমরা কিন্তু একটা নির্দিষ্ট সময় নিই হুম। যে ভাইয়া কি আপু আমাদেরকে এই সময়টা দিবেন, এই সময় পর্যন্ত আমাকে কাজ করতে হবে, তারপরে আপনি কাজের ফলাফল ইনশাল্লাহ হাতে হ্যাঁ। পাবেন। কিন্তু অনেকেই আছে মনে করেন যে অধৈর্য হয়ে যায়। আসলে জি। এমন না যে আমি এখন কাজ করলাম, ঘুম থেকে উঠেই দেখবো যে আসলে রাতারাতি পরিবর্তন হয়ে গেছে। না না না। এই সময়টুকুনো দয়া করে আমাদের জন্য দিবেন। এর মাঝেও যদি আপনাদের সাথে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ মানুষ যখন, ভুল ত্রুটি আমাদের হতে পারে, সেই জায়গায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে একটু সুযোগ করে দিবেন আপনাদের পাশে থাকার জন্য। তো হাফিজ ভাই, দফায় দফায় কিন্তু হুজুর এবং দরবেশ সাহেবের সাথে কিন্তু বৈঠক হয়েছে। জি ভাই। ওই জায়গায় যে খারাপ যে অপশক্তিটা আছে, এক কথায় হিংস্র যে জিনটা আছে, জি। তাকে কিন্তু হাজির করার লক্ষ্যে কিন্তু আমাদের আজকে বসাই জায়গা। জি ভাই। তো মূলত মানে বৈঠক এটা ঠিক আছে, আপনি আপনার হুজুরের সাথে বৈঠক করছেন, আমি দরবেশ হুজুরের সাথে বৈঠক করছি। তো আসলে আমাদের যে মূলত যে মনস্তাপ সবকিছু কিন্তু স্থির করে, সব সম্পূর্ণ শক্তি স্থির করে কিন্তু আজকে কিন্তু এই পজিশনে দাঁড়াইছি আমরা দুইজন। জি জি। তো হয়তো আপনারা ভাববেন না যে ভাই আপনি কেউ কোনো একজন এই কাজটা করতে পারলেন না। ভাই এই প্রসঙ্গটা আমি আসবো আরো কয়েকদিন পর, হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমরা কি কারণে এই সামনাসামনি বসে আছি। আর রোকন ভাইয়ের প্রতিদান কিন্তু আমার দেওয়ার মতো না। আমি আজকেও যে পজিশনে এখন বর্তমানে বসে আছি, এর পিছে আপনাদেরও যেমন অবদান আছে, রোকন ভাইয়েরও সেরকম অবদান আছে। না ভাই, এগুলা বলে লজ্জা ঠিক আছে দিয়েন না। ভাই, আমি লজ্জা না ভাই, আমার মনের কথা যেগুলা ভাই আমার বলাই লাগবে। হয়তো আমি আপনাকে সামনে নিয়ে আপনার মুখের উপর বলতেছি এক কথা, আর হয়তো পিছনে আমি আর এক কথা কিন্তু বলতে পারবো না। এই কারণে আমি স্টেট কাট আমি আপনার মুখের উপরে বলতেছি ভাই। ঠিক আছে, আমি পিছনে কথা বলবো না। আমার প্রথমত আমার ভিউয়ার্স যে ভালোবাসার মানুষগুলো আছে সেগুলো, দ্বিতীয়ত ভাই আপনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন মূলত যে উদ্দেশ্যে আমরা ডাকছি ভাই, এখানে বসে আছি, আহ, সেই যে হিংস্র জিনটা আছে আমার সাথে যে ব্যবহারটা করছে ভাই, ঠিক আছে। এইটার আসলে ভাই, উনার তো অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে, উনি কেন অবশ্যই। থাকে ওখানে, এটা হুম। কিন্তু অবশ্যই মানে আমাদের তার সাথে কথা বলা উচিত। অবশ্যই বলা উচিত। এবং আমরা কিন্তু উনিও কিন্তু আমাদের কাছে ওয়াদা দিয়েছিল জি। যে বিপদ থেকে মুক্ত হওয়ার পরে আমাদের সাথে ওনার হয়তো শর্ত সাপেক্ষ। হ্যাঁ আলোচনা করবে না, হুম। কিন্তু তারপরে বলতে কোনো ক্ষতি করবে না। ক্ষতি করবে না। ঠিক আছে, এরকম কিন্তু ওয়াদা দিয়ে আছে। বিষয় হলো ভাই, যখন মনে করেন একটা কবিরাজের যখন একটা ক্ষতি হয়, যার ক্ষতি হয়, সে তখন খুব ভালো মতো উপলব্ধি করতে পারে যে তার জীবনে কতটা একটা মারাত্মক একটা ঘটনা ঘটে গেল। আপনি যে বিপদটায় পড়ছিলেন, এখানে আপনার প্রসঙ্গ নিয়ে কিন্তু অনেকটাই প্রশ্নবিদ্ধ জায়গা আছে, কিন্তু হুম। সেইটা ক্লিয়ারেন্সের জন্য কিন্তু ওকে মনে করেন যে আমাদের দরকার। হুম। সেটাও উনি আপোষে আসুক আর জোর করে আনি, কিন্তু আপোষে তো আসবে না ভাই, বলছে না। তাহলে যেটা করা উচিত সেটা আমাদের করতে হবে। এখন কিন্তু আল্লাহ রহমতে দুইজন মিলে কিন্তু তার উপরে শক্তি প্রয়োগ করতে পারবো। টিকে থাকার মতো তার কাছে যথেষ্ট শক্তি আমাদের কাছে আছে। তো এখন বিষয় হচ্ছে ভাই, আমাদের যে শর্তটা দিছিল যে দরবেশ হুজুর এবং আপনার যে হুজুর, দুজনের শর্ত যে দিছিল যে ওকে আসনে নিয়ে আসার মতো একটাই কায়দা, আপনাদের যত মানে জিনকে হাজির করার মতো যত বিদ্যা আছে সবগুলো প্রয়োগ করবেন। ঠিক আছে, আমরা কিন্তু চেষ্টা করবো আমাদের মতো। তারপরেও কিন্তু বলছে যে এই যে এটার মধ্যে যে জিনিসটা আছে, ঠিক আছে। এইটা তো মনে করেন যে আসলে ওর জন্য করতেই হবে। হ্যাঁ, করতেই হবে কিন্তু ভাই। তো এটা হয়তো বা ভাবতেছে মানে ওরা মানে আমার পিছনে যেগুলো আছে, হুম। যে ভালোবাসার মানুষগুলো আছে, তারা কিন্তু হয়তো বুঝতে পারতেছে না যে এইটা কি কারণে এটা রাখা। কি কারণে আসলে? ঠিক আছে, এটার মধ্যে কিন্তু কি আছে হয়তোবা মানে আপনারা উপলব্ধি করতে পারতেছেন না, কিন্তু এর মধ্যে আছে হচ্ছে মানে ব্লাড। ঠিক আছে, ব্লাড আছে, যে কারণে এটা রাখা হয়েছে, কি কারণে সেটাও হয়তোবা আপনারা বুঝতে পারবেন। তো ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন, আজকের কাজটা বিশেষ করে যেন আজকের কাজটা সাকসেসফুল হইতে পারে। তখন ভাই কাজ শুরু করেন। তো ভালোবাসার মানুষদের কাছে শুধু এতটুকুনি বলবো, আমাদের জন্য দোয়া করবেন, যে কাজটায় হাত দিচ্ছি যাতে সহি সালামতে করতে পারি।
আলামিন, তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ ভাই, আমি প্রস্তুত আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, ভাই এভাবে হবে না ভাই। আলামিন, আপনি একটু ভাই, দেখেন। ঠিক আছে। হ্যাঁ, আমি যেটা উপলব্ধি করতে পারলাম ভাই, মানে শুধু হিংস্র না, ভয়ানক কোনো কিছু। আপনি একবার আপনার মতো করে চেষ্টা করেন তো ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের একটা আয়াত আছে ভাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, যে আল্লাহ তাআলা নিজেই বলছে যে ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তার মানে কি, বান্দা তোমরা যতই কায়দা করো তার চাইতেও বড় কায়দা কিন্তু আমার কাছে আছে। এটা কিন্তু আল্লাহর বাণী। ঠিক আছে। এখন বিষয় হচ্ছে ভাই, ও যতই কায়দা করুক এখানে না আসার, ওকে নিয়ে আসার কায়দা কিন্তু আমার কাছে আছে। সেটা তো ভাই আছেই। ঠিক আছে। এখন হয়তো ভাই এক পদ্ধতিতে না হলে আরেক পদ্ধতিতে, এইটাই হচ্ছে বড় কথা। এটা কিন্তু সহজ আমাদের ভাবে না আসলে হয়তো তাকে জটিল ভাবে টেনে আনতে হবে। টেনে আনতে হবে। ঠিক আছে, কিন্তু আপনি হয়তো বা যেভাবে হাজির করেন সেই আপনার পদক্ষেপে কিন্তু আসে নাই। আসেনি। দেখি আমার মতো আমি একটু চেষ্টা আপনি করি। একটু চেষ্টা করেন। আলামিন ভাই, বুঝতে পারলেন তো ভাই? বিষয় হচ্ছে ভাই, এটা তো দরবেশ হুজুর আগে বলছিল। ঠিক আছে, মানে এতটা যদি সহজ হইতো, মানে সহজ যে পদ্ধতিটা আছে, ঠিক আছে, সচরাচর যে ৩টা আয়াত করে যে আমি যেটারে হাজির করি, যত দিনই আছে আমি চেষ্টা করি, খারাপগুলো হয়তো বা দুইবারের বেলায় হাজির হয়, কিন্তু ভালোগুলো প্রথমবারেই কিন্তু হাজির হয়ে চলে যায়, আসছে। চলে আসে। এটা কিন্তু আপনার ক্ষেত্রেও তাই। জি জি। এখন বিষয় হচ্ছে ভাই, আরেকটা পদ্ধতি আছে জোর করে নিয়ে আসা। সেটা এখন মনে করেন বাধ্য হয়েই সেটা apply বাধ্য করা হয়ে কিন্তু লাগতেছে। আমাদের ওইদিকে যাওয়া লাগছে। যাওয়া তো এখন লাগতেছে। আমাদের দ্বিতীয় স্টেপ ছাড়া আর কোনো পদ্ধতি নাই। পদ্ধতি নয়। আর এটা কিন্তু মানে করাই লাগবে, এমনই বাধ্যকতা আমারে। জি। কারণ যে কারণে বসছি কাজটা সমাপ্ত করার জন্যই বসা হয়েছে মূলত আমার আর আপনার। এখন
ভাই আপনার যে দ্বিতীয় স্টেপ আছে, আমার যে দ্বিতীয়টা পদ্ধতি আছে, সেটা প্রয়োগ করা লাগবে, মানে জোর করে আনাই লাগবে। যতক্ষণ না আসবে ততক্ষণ মনে করেন যে ছাড়াছাড়ি নেই। ঠিক আছে ভাই? আচ্ছা দাও। আসসালামু আলাইকুম। হেই, আমার কি জন্য ডাকছু? তোদের সাথে তো আমার কোনো লেনা দেনা নাই। বুঝতে পারছেন কতটা আত্মহংকারী আর কতটা বধ হলে যে মনে করেন সালামের উত্তর পর্যন্ত নেয় না। ভাই একটা হাদিসে আছে, আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্তি পায়। এখন বিষয় হচ্ছে সালামের উত্তর লিখ বা না লিখ, ঠিক আছে, ওটা আমার বিষয় না। ও কিন্তু এখন আমাদের আমাদের যতটুকুন দায়িত্ব সেইটুকুন পালন পালন করছে, এবং ও কিন্তু আমাদের সামনে কোনো উপস্থিত, ঠিক আছে। ও এখন ইচ্ছা করলেও কিন্তু আর বের হয়ে যেতে পারবে না, ঠিক আছে। ও একটু থাকুক, ওর মতো একটু থাকুক, ওর মনের যে মানে মনের একটা খায়াস মিটা। হ্যাঁ মিটাক, ঠিক আছে। কিরে, তোরা তো কায়দা ভালোই করতে পারিস। ওটা তো আগেই জানি আমি, ঠিক আছে। যে কায়দা মানে কে কতটুকু করতে পারে, ওরকম কায়দা তো আমারও শেখা লাগে, কারণ আমরা তো সাধারণ মানুষ না, আমরা তো কবিরাজ, ঠিক আছে। আমারও তো কিছুটা হাতের মধ্যে মাথার মধ্যে তো রাখা লাগবে। তুই কি মনে করছো? কি এই, তোরা দুজন কি মনে করছো যে আমার কায়দা করে এখানে আনি তুই কি করবো? আরে তুই কি মনে করছো যে হাফিজের শক্তি ফেরত আইছে, তারপরে দুজন মিলে আমার সাথে যুদ্ধ করবো? এত সোজা? তুই রেডি থাক, তোকে শেষ করে ফেলা দেবো আমি একবারে। এত সহজ? সহজ নাকি? তুই রেডি থাক, হাফিজ তোকে ভাই কিছু একবার শেষ বলেন করে তো? ফেলা দেবো। ওর সাহায্য করা, বিপদের পাশে মানুষের পাশে দ্বারা সাহায্য করা তোকে ভাই করবো। ওর ইচ্ছা মতো বলুক ভাই, তোকে একবার শেষ করে ফেলা দেবো। আমি বললাম না, এই কয়েকদিন আসনে বসে কাঁদছি আমি ভাই, ঠিক আছে। ভাই আপনি আসলে যতটা ঠান্ডা মেজাজে এদের সাথে কথা বলতে পারেন, আমার একটা এটা বলবো যে বদ স্বভাবও হতে পারে আমার। কারণ এদের মনে করেন কিছু কিছু কথায় আমার তখন মাথায় আগুন ধরে যায়, কারণ এদের মধ্যে থেকে কিছু কিছু মানুষের এমন ভাবে ক্ষতি করা থাকে যেটা দেখলে পারে মনে করেন যে অঝরে চোখ দিয়ে পানি চলে আসে। ভাই আমি এই জন্য মনে করেন আমার রাগটা মাঝে মধ্যে আমি কন্ট্রোল করতে পারি না ভাই। আমি কিন্তু অনেক খুশি আজকে ভাই, আমার চেহারা কিন্তু প্রথম থেকে কিন্তু হাস্যোজ্জ্বল। না এটা আমি বুঝতে ঠিক আছে। পারতেছি, কিন্তু এই প্রশ্নটা ভাই আমারও, আপনি আসলে মানে এতটা মানে খুশি কি কারণে? যদিও আমি একটা অনুমান করছি, তারপরে আমি আপনার মুখ থেকে শুনতে চাই। এই, তোর এটা শিক্ষা বুঝতে নাই, পারবেন ভাই, এটা বুঝতে পারবেন, একটু ধৈর্য ধরেন। তোর শিক্ষা নাই। তোকে যে একবার শিক্ষা দিস, শিক্ষা হয় নাই। আপনি তো আমার শিক্ষা দেন নাই, আপনি আমার এই কায়দা খাটাইছেন, ঠিক আছে। আমি ওরকম কায়দা খাটাইছি কিন্তু আপনার আজকে। আর তুই শেষ। ও ওর রোকন ভাই কথা বলতেছেন? রুকন নাকি আমার দেখার সময় নাই। ও কি মনে করছে তোর শক্তি ফেরত আইছে, দুজন মিলে আমার সাথে ইয়া করবো? এত সহজ না।
আচ্ছা, আমি সহজে বাদ দিলাম, আপনি তো আমার এটাকে আসছেন নাকি? আমি তো আপনার ডাইকে নিয়ে আসলাম, আমরা দুইজন মিলিত ভাবে আপনার ডাইকে এখানে উপস্থিত করছি, তাই না? তা জোর করে লাইছো। জোর করে নিয়ে আসি, আর যেভাবে নিয়ে আসি আপনার সহিত এখন যেভাবেই তো আপনার নিয়ে আসছি, নিয়ে আসি নাই। এখন বিষয় হচ্ছে এটাই, মনে করেন যে আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি, যে আমাকে যে মানে কষ্ট দিছিল ভাই, ঠিক আছে, আমার মূলত এতটা আনন্দ লাগতেছে যে আমাকে যে কষ্ট দিছিল, আপনাকে যদি কেউ মারে ভাই, আপনি যদি তাকে সামনে পান, আপনি হয়তো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন, করবেন না? এটা আসলে স্বভাবতই মানুষের মধ্যে কিন্তু এটা থাকে। থাকেই কিন্তু, ঠিক আছে, কিন্তু আমি ভাই প্রতিশোধ নেওয়ার কিন্তু আমার কোনো ইচ্ছা নাই। না, সেটাও কেন নাই সেটা আমি বুঝতে ঠিক পারতেছি আছে, কিন্তু ভাই, আচ্ছা। কারণ যতটুকুন কায়দা কৌশলে আপনাকে ফেলছিল আজকে কিন্তু তদ্রুপ ভাবে সে আমাদের নিয়ে যায়। এই এইটাই তো বুঝাইতে চাচ্ছি ভাই, বুঝেন নাই? এখন এখন যে বিষয়টা, এখন মনে করেন যে এই আসনের মধ্যে বসে তাই কিন্তু আমি ওকে মারি ফেলাতে পারবো, ওয়ান টাইমের ব্যাপার। আমার কি মনে হচ্ছে জানেন ভাই, ওর গলায় দড়ি বাঁধা, মনে করেন এই যে বানর নাচ দেখায় না, যেরকম মুখ দিয়ে এরকম বানর না নাচ ভাই, না নাচাই না না, আমি। এটা তো মনে করেন যে আবার আপনার মনে করেন যে ক্ষমতার অহংকারে চলে গেলাম এখন কিন্তু ভাই। ভাই, আপনি কতটা খারাপ পরিস্থিতিতে ছিলেন, আপনার জীবনের কতটুকুন ঝুঁকিতে ছিল, আপনি কিন্তু নিজেও ওই টাইমে অনুমান করতে পারেন নাই, যতটুকুন আমি অনুমান করতে পারছি। আমি এমনি দুঃখে কষ্টে ভাই এই কথাগুলো বলতেছি। এটা তো আমি জানি। আমরা কবিরাজ, আমাদের সাথেই যদি এরকম ঘটনা ধরেন ঘটে যায়, তাহলে কিছু কিছু মানুষ আছে চালানি করে একটা মানুষের ক্ষতি করে, এরা নিজেরা থেকে আসি মনে করেন যে মানুষের ক্ষতি করে, তাহলে ওই সাধারণ মানুষগুলা কতটা কষ্টের মধ্যে দিন কাটায়। আমি আপনি আপনি না বুঝতে পারছেন, আমি আপনি দুইজন মিলিত ভাবে আরো ভালোবাসার মানুষের সহযোগিতায় বিপদ থেকে উদ্ধার হয়েছে, তারা তো বুঝতেও পারে না যে তাদের উপরে এই ক্ষতি করা হচ্ছে। এরকম অনেক তো আসে, আমাদের কাছে আসে। এখন যে বিষয়টা ভাই, এখন যে আজকে দেখেন যে মূলত এখন আমার কি, আমার মানে আমার কত কি কারণে আনন্দ লাগতেছে ভাই, এখন যদি আমি ইচ্ছা করি, এখন যদি আপনি ইচ্ছা করি বা আপনি যদি ইচ্ছা করেন, আমি যদি ইচ্ছা করি, তাহলে মনে করেন যে একে এখানে বন্দি করে বা একে এখানেই মারি ফেলতে পারি। এরকম শক্তি কি আমাদের মধ্যে আছে কি নাই? এইটা ভাই আল্লাহ তাআলার মানে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এমন কিছু আসছে, সেটা থেকে মনে করেন জ্ঞান প্রাপ্তি হয়তো আমাদের হয়, হয়তো অনেকে জানে না। হ্যাঁ, সেইটার শক্তির দ্বারা এদেরকে কিন্তু সেকেন্ডের মধ্যে হ্যাঁ, পুরাই দেওয়া কোনো কোনো ব্যাপারই না। ব্যাপারই না। এরা কিন্তু ভাই জিনরাও জানে, ঠিক আছে, হ্যাঁ, ওনারাও জানে। কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে, এবং আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করছে শুধু মনে করেন যে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। করার জন্য কোরআনের মধ্যেও আয়াত আছে, ঠিক আছে, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, কারো কিন্তু ক্ষতি করার জন্য সৃষ্টি করে নাই। তোদের কথা- আপনার হিসাবে পরে আসলো একটু, তোদের কথা শুনে আমার টাইম আমার নাই। কি জন্য ডাকছো সেই কথা কও। সময় নাই। না, তোদের কথা শুনে আমার টাইম নাই। যান, আপনি বের হয়ে যান, আসছেন আপনার ইচ্ছা না। এই তোরা কায়দা ফেলেছিস দেখে আমি বারে বাধা। তোদের কথা শোনার টাইম আমার নাই। ধীরে কথা বলেন, কিসের কি? মাথায় রক্ত উঠায়েন না, বাঁচার কিন্তু কোনো চান্স দেবো না। কিস তোরা হ্যাঁ, দুজন মিলে হ্যাঁ, আমাকে এখানে মেরে ফেলবি? হ্যাঁ। তোদের দুজনের ভুল ধারণা। ঠান্ডা হন, মন মেজাজ খারাপ করেন না, অনেক ভালো একটা মন মানসিকতা নিয়ে আপনার সামনে আসছি, অনেক ভালো মন মানসিকতা নিয়ে। ভুল ধারণা তোদের। আমার ভুল ধারণা না আপনার ভুল ধারণা, সেটা আমি পরবর্তীতে আসবো, কিন্তু আপনি একটু চুপ থাকেন। যদি চুপ থাকেন তাহলে বাঁচবেন, যদি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু মরার সম্ভাবনা 100%। তোর কোনো কথা শোনার সময় প্রচন্ড নাই। রাগ আছে কিন্তু আপনার উপর, প্রচন্ড রাগ। আমি হাসতেছি, কথা বলতেছি, সেটা ভাইবেন না যে ওটা আমার দুর্বলতা, না, আমার দুর্বলতা কিন্তু নাই, আর আপনি এটা ভালোভাবেই জানেন। আপনি কিন্তু আমার কায়দা ফেলায় আমার ক্ষমতা নিচ্ছেন, আপনি আমার কায়দা ফেলায় কিন্তু, কারণ আমার ক্ষমতা চাইতে তার জীবনের মূল্য অনেক বেশি, তুই কি মনে করছো ঠিক আছে? তোর ক্ষমতা ফিরে পাইছো তুই আমাকে এখানে শেষ করে ফেলা দেবো? এটা তো আপনি নিজেও বুঝতে পারতেছেন, পারলে তুই শেষ কর। দুর্বলতা প্রকাশ পাচ্ছে ভাই। পারলে তুই শেষ কর। আমি তো করছি তুই পারলে শেষ কর। তুই কি মনে করছো? একটু থামেন, আপনার বিষয়ে আসবো, অবশ্যই আসবো। আপনাকে এই, তুই থাম। বেয়াদবি কম করেন, উত্তেজিত করেন না, তাহলে কিন্তু এখান থেকে বেঁচে ফিরতে পারবেন না, আপনি যেই হন। তোর কিসের? এখন কিন্তু তোরা আপনি দুজন কি আমাদের ভাবছিস? কাছে। তোরা দুজন কি ভাবছিস?
তোদের দুজনের কাদায় ফেলা আমাকে এখানে হাজির করছে, তোরা দুজন কি ভাবছিস যে তোরা দুজন মিলে আমাকে এখানে শেষ করে দিবি? এটাই সোজা। তোরা কি মনে করছো দেখি জিন্দের মতো আমি? আপনার এটা ভাবলে তোদের ভুল। আপনার মধ্যে এমন কি বিশেষত্ব আছে? অন্যান্য জিনদেরকেও যেমন সৃষ্টি করছে আল্লাহ তাআলা, আপনাকেও অনুরূপ ভাবে সৃষ্টি করছে। আপনি হয়তো শয়তানি করে শক্তিটা একটু বৃদ্ধি করছেন, এটাই তো। তাছাড়া কি বিশেষত্ব আছে আপনার মধ্যে? ঠান্ডা হন, ঠান্ডা হন, তোদের ঠান্ডা হন। দুজনের কাছে যে শক্তি আছে তার চেয়ে দ্বিগুণ শক্তি আমার কাছে আছে। কিন্তু আপনার শক্তিগুলো তো ভালো কাজে ব্যবহার করেন না, ওই শক্তির কোনো মূল্য নাই। আমি ভালো কাজে ব্যবহার করি আর যে কাজে ব্যবহার করি, তোদের চেয়ে শক্তি আমার কাছে খারাপ বেশি আছে। কাজে যারা শক্তি ব্যবহার করে তাদের শক্তি খুব একটা দীর্ঘস্থায়ী হয় না, তাদের অহংকার বেশিদিন থাকে না। এটা কি জানা আছে আপনার? ভাই ওই একটা প্রবাদ বাক্য ছিল, এই যে প্রবাদ বাক্যটা আমার মানে সঠিকভাবে মনে আসতেছে না, যে কুকুরের স্বভাব কামড় দেয় পায় নাকি যেন একটা প্রবাদ বাক্য আছে। ঠিক আছে, তো আসলে হয়তোবা ওর জায়গা থেকে ও যেটা করছে সেটা ঠিক। ঠিক আছে, আসলে ভাই এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য, আজকে লক্ষ্য। হুম হুম, যে একটা কাজ করার পিছনে একটা লক্ষ্য থাকে, হয় সে শয়তানি করছে, নাহলে কোনো একটা রিজন, কারণ কিন্তু আছে। আছে অবশ্যই। সেইটাই তো আসলে ওর থেকে হ্যাঁ। বের করাই তো মূল এটা লক্ষ্য। তো বের করবোই, কিন্তু তার উপর যে প্রতিশোধ, আপনি মানে আপনার তো রাগ হচ্ছে প্রচন্ড, সেটা আমি আগে বুঝতে পারতেছি, কিন্তু ভাই আমার কিন্তু রাগ হচ্ছে না কি কারণে জানেন? যে এর পিছনে কোনো একটা কারণ অবশ্যই লুকায়। অবশ্যই লুকায়িত আছে। ঠিক আছে, এখনো পর্যন্ত ভাই ধৈর্য ধরে আছি এই জন্যই, তাছাড়া তো ওকে আসলে এতক্ষণ সময় দেওয়াটাও উচিত না, ও যে কাজ করছে। আপনি আপনি যে কথাগুলো বলতেছেন এর আগে অনেক আগেই মনে করেন যে আমার ভালোবাসার মানুষগুলো আমাকে আগেই বলছে যে হাফিজ ভাই ওকে হাজির করার সাথে তাকে মারবেন। ঠিক আছে, কিন্তু ভাই আসলে ওই আমার জায়গায় হয়তো বা যদি আপনি থাকতেন বা আরো মানুষ যদি থাকতো তাহলে কিন্তু বুঝতো যে আমি কি কারণে এই ইয়েগুলো এরকম করতেছি। করতেছি। তো বিষয় হচ্ছে ভাই, একটা মানুষকে আঘাত করার আগে যদি আমি যদি মানে জানার প্রয়োজন যে ওকে আঘাত আমি কেন করব। ঠিক আছে, এরকমই কিন্তু লক্ষ্য হয়তো বা তার মধ্যে লুকায়িত আছে যে হাফিজের থেকে শক্তিটা নেওয়া লাগবে, না হলে ও আমার ক্ষতি করবে, বা ক্ষতি কি করবে। কারণে আমার শক্তি ও নিছে আর কি কারণে এরকম কায়দায় ফেলাইছে সেটা কিন্তু জানার জন্যই কিন্তু আজকে মূলত ওকে ডাকা। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আপনি অনুরোধ করবেন, আমিও অনুরোধ করব, কি কারণে আমার এই এত বড় ক্ষতি করছে, আমাকে এতদিন কষ্ট দিচ্ছে, কি কারণে সেটা জানার জন্য ভাই। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আপনি যেই হন, আপনাকে আমি কোনো ক্ষতি করার জন্য আপনার এখানে ডাকি নাই, আপনার সাথে মারামারি করার জন্য ডাকি নাই, আপনাকে পিটানোর জন্য ডাকি নাই, আপনাকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য ডাকি নাই। আপনার কাছে শুধু এতটুকু প্রশ্ন যে কি এমন কারণে এই যে এতটা কষ্টে আমাকে রাখছিলেন, কি কারণে আমি এত বড় কি অন্যায় করছি আপনার কাছে যে এই এত কিছু কায়দা খাটায় আমাকে মনে করেন যে এই হেনস্থাটা করার কি কারণটা, এটা যদি আমারে বলতেন আমি আপনাকে ছেড়ে দেবো, মুক্ত করে দেবো, আমি আপনাকে মাফ করে দেবো। মাফ করা মহতের লক্ষণ। ঠিক আছে, আমি আপনার উপর কোনো রাগ অভিমান কোনো কিছু নাই। হয়তো ভাই এমনও কোনো বিপদে পড়তে পারেন আপনি যে হাফিজের থেকে এই শক্তিটা না নেওয়া পর্যন্ত সেই বিপদ থেকে আমি উদ্ধার হতে পারতেছি না। কি এমন কারণে এই আমার শক্তিটা নেওয়ার আপনার এই মানে খুবই জরুরি হয়ে দাঁড়াইছে, একটু বলবেন আমার? এদিক সেদিক না তাকায়ে উনি যে কথাগুলো বললো সেই কথাগুলোর উত্তর দেন, আপনি মাফ পেয়ে যাবেন। কিসের মাপ? তোদেরকে আমার সহ্য হয় না। আপনি ভুল। তোরা তো মানুষ জাতি, তো আবার তোরা কবে আছে? আপনি আমার ধৈর্যের বাদ মানে ভেঙেন না, আমার ধৈর্যের পরীক্ষা নেন না। এই যে কি করবি? কপালে কিন্তু দুঃখ আছে আপনার। কিসের দুঃখ? তুই বারবার একই কথা বলতেছিস, তুই কি করবে? তোর কিসের দুঃখের বার্তা? এতটা ভালো করে অনুরোধ করার পরে যদি একজন দিন যদি কথা না শোনে, বারবার টর্চার করতে বাধ্য করেন না। ভালো মতো আপনাকে কিন্তু অনুরোধ করা হয়েছে, আপনাকে আপনি যে কাজটা করছেন আপনার সাথে এইভাবে কথা বলাই উচিত না, সেখানে আপনার সাথে ভদ্রভাবে কথা বলতেছি, অনুরোধ করতেছি, আপনাকে মাফ করে দেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে।
আপনি এটা মানেন যে আপনাকে আমরা পুরাই দিতে পারি, এটা কি মানেন নাকি? তুই পড়ে দিতে পারবি, পারলে এখানে দে। এটা তো তুই মানেন পারবি। যে পারি। তুই পড়ে দিতে পারবি, তোদের কাছে সে ক্ষমতা আছে, পারলে এখন পড়া। তোরা দুজন কেমন পারিস? আমরা কোনো জীব হত্যা করি না, প্রয়োজন যদি পড়ে একান্তই সেই ক্ষেত্রে স্যার, এটা আপনি ভালো করে জানেন। আপনাকে প্রয়োজন, আমার তো মনে হচ্ছে যে আপনাকে কুরবানি করা ফরজ এখন, কারণ আপনি যে ব্যবহার করতেছেন। তোরা বের কুরবানি করবি যাই করিস, কারণ তোরা যদি আমাকে পুরাও ফেলাতে চাস, তাও তোরা দুজন এখন আমার কাছে বাধা। আপনাকে পুরানো না, আপনার জবাই করা উচিত। জমানা যদি করিস তাও আমার কাছে এখন বাধা। হাফিজ ভাই আপনি কিছু বলেন, আমার কিন্তু ধৈর্য ভাই, আমার কিন্তু বাদ মানতেছে। তোরা দুজন বাধা কি জন্যে? আমি যে ক্ষতি কি জন্য করছি সেটা তোদের শুনতেই হবে, এই জন্য তোরা দুজন আমার কাছে বাধা। হাফিজ ভাই যদি আপনি খালি বলেন, আমি কিচ্ছু শুনবো না, আপনার সরাসরি মেরে ফেলবো, আমার জানার কোনো দরকার দে নেই। মারে দে, হাফিজ ভাই তো এখন সুস্থ আছে, দে আমি কোনো প্রশ্নই শুনবো না, আপনাকে আমি মেরে ফেলবো। আমি মেরে ফেল, মেরে ফেল। তুই কে? তোর ঠেলে আমার মাপিয়া লাগবে। ভাই দাঁড়ান, ভাই তুই কি? একটু দাঁড়ান ভাই, আরে আমি রে, একটু দাঁড়ান ভাই। তোর কি শিক্ষা হয় নাই? আমার শিক্ষা হয়েছে এই কারণে তো আপনার সামনে আসছে। তোর কি গাছে ভাড়া শুন, তোর কি হ্যাঁ মনে নাই? হ্যাঁ, সব মনে আছে। এখান থেকে এক কেজি শেষ করে ভাড়া দেবো। ওরে বাদ দেন, ওরে বাদ দেন ভাই। এই কথা বেশি করে শেষ করে ভাড়া দেবো কিন্তু ঠিক আছে, একবারে। ঠিক আছে, ওরে বাদ দেন। আপনি একটু আমার সাথে কথা বলেন, একটু আমার সাথে কথা বলেন, আর একটু শান্ত হয়ে আমার সাথে সুন্দরভাবে কথা বলেন। তোর সাথে লেনা দেনা হয়েছিল, তোর শক্তি ফেরত দেবো, তোর শক্তি ফেরত দেনি। হ্যাঁ তাহলে কিসের জন্য তুই আমাকে সাথে কিসের কথা তোর সাথে? আচ্ছা, এটাই তো একটু তোর সাথে যে প্রতিজ্ঞা দিয়েছি তোর প্রতিজ্ঞা আমি রাখিনি। ভাই শান্তভাবে আছি, দুর্বল ভাবেন না। আমার কিন্তু শক্তি আসছে, সেটা কিন্তু আপনি তোর শক্তি আছে আমি জানি, তুই কি করবো না? তুই আমার পুরো অত্যাচার করবো, তুই আমাকে বন্দি করবো, কি করবো তুই? আপনার তো কোনো কিছু করার জন্য তো আমি ডাকি নাই রে ভাই। এই জিনিসটা বোঝেন না কি কারণে আপনার কোনো কিছু, আপনাকে আমি তো প্রথমেই তো আপনারে বললাম, আপনি তো উত্তেজিত কি কারণে হচ্ছেন। আমি তো আপনারে মারার জন্য, জবাই করার জন্য, টর্চার করার জন্য, অত্যাচার করার জন্য তো আমি আপনারে ডাকি নাই। আমি শুধু আপনারে ডাকছি যে কি এমন কারণের কারণে আপনি আমার শক্তি নিছেন, রাসেলকে বন্দি করছিলেন, কি এমন কারণে? হাফিজ ভাই, ভাই এইভাবে কথা শুনবে না। ভাই আসলে জোর করে কোনো কিছু শোনার চাইতে আপোষে যদি শোনা যায়, ঠিক আছে, ভালো লাগে। ওর মধ্যে ও যে একটা ক্ষতি করছে, এখন যে আমাদের আয়ত্তের মধ্যে আছে, ওর মধ্যে যদি বিন্দু মাত্র যদি অনুশোচনা থাকতো, সেটাও মনে করেন যে ও যে পাপ করছে সেটার একটা বুঝতে পারতাম, কিন্তু ওর মধ্যে দেখেন একটু কোনো অনুশোচনা বোধ নাই। না, না, না। ওর অহংকার কিন্তু একটুকু হ্যাঁ, কমে ওর অহংকার আছে, ওর অহংকার এই কারণে আছে। তোরা দুজন কে রে? তোদের দুজন, তোদের দুজনের সাথে আমার মাথা নত কত কলাই। বিষয় হচ্ছে, আমার তো মনে হচ্ছে কি না জানেন ভাই শোনেন, আমার কথা শোনেন ভাই, ওর সাথে কথা বলেন না, ওই ঠান্ডা। বিষয় হচ্ছে কি জানেন, আজাজিল ফেরেশতাকে, ঠিক আছে, আজাজিল ফেরেশতা এখন বর্তমানে যে শয়তান, শয়তান। আজাজিল ফেরেশতাকে কিন্তু বলা হয়েছিল যে এই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, ঠিক আছে, মাটির একটা পুতুলের মতো সৃষ্টি করছে হযরত আদম আলাইহিস সালাম। ওই টাইমটার মধ্যে মনে করেন যে গোটা কুল কায়নাত যা কিছু ছিল, আল্লাহর সৃষ্টি যত ফেরেশতা ছিল, সবাইকে বলা হয়েছে যে আদমকে সিজদা করো। ঠিক আছে ভাই, সবাই কিন্তু সিজদা করছে, কিন্তু একজন সিজদা করে নাই। সে কে জানেন? এই যে আজাজিল ফেরেশতা। ও কিন্তু আল্লাহর সর্বোচ্চ পছন্দনীয় একটা ফেরেশতা ছিল, সর্বোচ্চ পছন্দনীয় একটা ফেরেশতা আজাজিল ফেরেশতা। পৃথিবীর বুকে না, ওই টাইমটায় এমন কোনো জায়গা নাই যে ওই আজাজিল ফেরেশতা সিজদা করছিল না। ঠিক আছে, এই শুধু মনে করেন যে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে কিন্তু ও কিন্তু শয়তান। তার মধ্যে কিন্তু শুধু একটা অহংকার আসছিল ভাই। অহংকারটা কি জানেন? যে আমি মাটির তৈরি আদমকে কেন শেষ? হ্যাঁ, মাটির তৈরি সাধারণ একটা আদমরে কেন সিজদা করব? এই অহংকারের কারণে কিন্তু আল্লাহ ওরে সহ্য করতে পারে না, কিন্তু শয়তান হয়েছে। ঠিক আছে, অহংকার পতনের মূল। এটা কিন্তু ভাই আমরা আমরা আপনার সবাই কিন্তু জানি, অহংকার পতনের মূল। ঠিক আছে, ওর মধ্যে যে অহংকারটা আছে, আপনি নিশ্চিত ভাই ধরে রাখেন যে ওর পতন আছে। ঠিক আছে, এটা ওর আচরণেই প্রকাশ পাচ্ছে। আচরণে কিন্তু প্রকাশ পাচ্ছে। তাই আমি মানে উত্তেজিত হচ্ছি না একটাই কারণে,
যে অহংকারীকে আল্লাহ নিজেও পছন্দ করে না, পছন্দ করে না। বুঝতে পারছেন ভাই? এখন বিষয় হচ্ছে ওর থেকে কথা শুনলে 2 মিনিটে শুনতে পারে জোর করে, কিন্তু জোর করতেছি না, অনুরোধ করতেছি কি কারণে জানেন ভাই? সবারই একটা ভালো হওয়ার সুযোগ থাকে। সুযোগ থাকে। আর ওর মতোই যদি আচরণ করে যদি কথা হ্যাঁ। বের করে, আসলে ওর মধ্যে আর আমাদের মধ্যে তো কোনো তফাৎ থাকবে হ্যাঁ না। ভাই, ধৈর্যটা আসলে আমাদেরকে এই জন্যই কিন্তু রাখতে এই হয়। তো। এইরকম যদি অধৈর্য হয় যদি কোনো কাজ করতে লাগি ভাই, আমরা কিন্তু এই রাস্তায় টিকে থাকতে পারবো না, সেটা কিন্তু আপনি ভালো করে জানেন। জি জি। ঠিক আছে, যেরকম একটা প্রবাদ আছে যে জলে নেমে কুমিরের সাথে লড়াই করা, তাই লড়াই না? করতে নাই। ঠিক আছে, তো ভাই আমরা যে লাইনে আছি আমাদের শত্রু বাড়ানোর কোনো মানে হয় না। ঠিক আছে, জি। এর সাথে মনে করেন যে আমরা খারাপ আচরণ করতেছি, ওরে ছাড়িয়ে দিচ্ছি, ও কিন্তু আমারে ক্ষতি করার জন্য চেষ্টা করবে, করবে কিনা? তা তো অবশ্যই। আমাদের কিন্তু এমনিও কিন্তু অনেক শত্রু আছে। শত্রু আছে। ঠিক আছে, যে আমাদের তো অটোমেটিকলি দেখা যাচ্ছে যে আমাদের যে রাত্রে চলাফেরা যে আমরা করি, আমাদের কিন্তু অনেক সেফলি চলাফেরা করতে হয়। চলাফেরা করতে হয়। ঠিক আছে, এটা কিন্তু আমি আপনি খুব ভালোভাবে জানি। জি। ঠিক আছে, এটা কিন্তু হয়তোবা ও জানে না। আর এই কারণে আমি এত ভালোভাবে জিজ্ঞাসা করতেছি যে ভাই আপনি সঠিকভাবে আপনার কথাগুলো বলেন। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে ভাই, আপনার যদি আমারে যদি মারার ইচ্ছা থাকে আপনি তাও মারেন, সমস্যা নেই। আর যদি অন্য কোনো কিছু করার ইচ্ছা থাকে, আপনার যদি কোনো চাইলে থাকে সেটাও আপনি বলতে পারেন। কিন্তু ভাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি কথা আর বাড়ায়েন না। ঠিক আছে, রাত অনেক হয়ে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে ভাই, আপনার কাছে আমার অনুরোধ, আপনি কি কারণে আমাকে এই বিপদের মধ্যে ফেলাইছিলেন, কি কারণে সেটা একটু বলেন। সুন্দরভাবে কথা বলেন আপনি, না উত্তেজিত হবেন না ভাই, উত্তেজিত হলে কিন্তু বিপদ বাড়বে। তোর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নাই। সময় নেই। না, তোদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি। তোর সাথে যে কথা হয়েছিল সেটা আমি রাখছি, তোর সাথে আর কোনো কথা নাই আমার। তোর শক্তি ফেরত দিতে চাইছিলাম, তোর শক্তি ফেরত দিয়েছি, তোর সাথে আর কোনো কথা নাই। তোর সাথে কিসের কথা? আমি একটু বলবো। আপনি দেখেন। বলবেন না? না পারবো না। বুঝলেন, এই জন্য তো বলে যে ভাই সোজা আঙ্গুলে ঘি ওঠে না। জি ওঠে না। বুঝছেন, যে ভালো তার সাথে অল্প একটু ভালোভাবে কথা বললে বোঝা যায় যে ভালো, বুঝতে পারছেন? কিন্তু আমি চাচ্ছি যে ও ভালো হোক, বা কি কারণে আমার এরকম ট্যাপের মধ্যে ফেলাইছে, আমি চাচ্ছি যে ও ভালোভাবে একটু বলুক। এটা তো ওরও কোনো ক্ষতি নেই, আমারও কোনো ক্ষতি নেই ভাই, বলবেন না? না বলবো না। হ্যাঁ, কলিজায় গিয়ে লাগ। না বলা পর্যন্ত ছাড় নাই, যতক্ষণ বলবে না দম আটকে মরে যাবে, সমস্যা নাই, বলা লাগবে। এই জন্য তো ভাই কথাই বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকা করতে হয়। সেই কথাটা তো শুনলেন, বা সেই কথা বলার জন্য শিকার হলেন, কিন্তু মাঝখান থেকে কি করলেন? আমার শক্তি আমি ওখানে রাখি আছি। আরে আমরা তো মরার জন্য সবসময় প্রস্তুত থাকি। আমার কাছে ভালোছে দেখি বাঁচি গেল আজকে, আর আমি আমার ওখানে শক্তি মুঠে রাখি আছি, এই কারণে দুজন বাঁচি গেল। আচ্ছা, কথাটা যে বললেন আপনাকে ডাকার পরে কি এ পর্যন্ত আপনার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে? আমরা দুজন কি করছি?
উত্তেজিত ভাবে আর একটা কথা বলবেন না, এবার যদি মানে খবর করি আপনার কিন্তু মানে 12টাও না বাজা পর্যন্ত ছাড়বো। কথার উত্তর দেন, একটা খারাপ ব্যবহার করছে, কথা বলেন না কে? একদম আটকে গেছিল তো, ওই একটু সমস্যা হবে। স্বাভাবিক হন আপনার, স্বাভাবিক হন, সমস্যা নেই। হাফিজের যে শক্তিটা যে আমি রাসেলের যে দিমনি করে সুন্দরভাবে কথা বলেন। আপনি শুনেন, শক্তিটা যে আমি কাঢ়ে নিছি, দাঁড়ান দাঁড়ান, আমি কি বলছি, আপনি যে কথা বললেন আগে সেটার উত্তর দিয়ে নেন। যে বললেন যে আমি শক্তি রেখে আসছি, কি সেটা কারণ আমি শুনেন, সেটা রেখে আসার কারণও আছে। আমি কারণ জিজ্ঞেস করতেছি না। বললেন যে শক্তিগুলা নিয়ে আসলে আমাদের আজকে খবর ছিল। আচ্ছা, আপনার সাথে কি এখানে আসার পরে আপনাকে খারাপ ব্যবহার করছি, আপনাকে সালাম দিচ্ছি, তাহলে কি আপনাকে মেরে ফেলা বা আপনাকে অত্যাচার করার জন্য কি আমরা এখানে নিয়ে আসছি? তাহলে এখানে শক্তির প্রশ্ন আসতেছে কিসের জন্য? শক্তির প্রশ্ন আসতেছে এই কারণে যে যেটুকাই আমার সাথে করছো না, এটুকা করে এইটুকুন করতে তোরা আপনি পাইলো না। বাধ্য করলেন কিনা? বাধ্য করেছি, কিন্তু এটুকা করতে তোরা পাইল না। আপনি কিন্তু আবার উত্তেজিত হচ্ছেন। উত্তেজিত না, তুই প্রশ্ন করছিস, আমি তোর উত্তর দিচ্ছি। আপনি ভালোভাবে কথা কথা তোর সাথে বলেন। না, ভালোভাবে প্রশ্ন কথা বলেন। করছিস আমার উত্তর দেবো। তুই প্রশ্ন করছিস, তোর উত্তর দিছি। তুই প্রশ্ন করলি যে শক্তি রেখে আসার কারণ কি, শক্তি রেখে আসি কারণ আমি শক্তি রেখে আসার কারণ জিজ্ঞেস করিনি আপনাকে। আমি বলছি যে আপনার সাথে আমরা খারাপ আচরণ করছি কিনা। খারাপ আচরণ করিস নাই, কিন্তু যেটুকাই তোরা করছো আমাকে যে জোর করে এখানে লিয়ে আইছু, জোর করে লিয়ে আইসি যে আমার সাথে যে কথাগুলো করতে লাগবে, কথা করার সময় তোরা পারলাম যদি আমার শক্তি আমি আইনের সাথে করি। এখন আমার কায়দায় ফেলাইছু, কায়দায় পড়ি আমার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, তাই আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। শোনেন আমার কথা, শোনেন আর আমার কথা, শোনেন, ঠান্ডা হন। ঠান্ডা হওয়ার পরে আমার কথাগুলো সুন্দরভাবে শুনলেন। বিষয় হচ্ছে, আপনাকে আমি আগেও বলছি, আপনি হাজির হওয়ার পরে সুন্দর করে রোকন ভাই সালাম দিতে, আপনি সালামের উত্তর নেন নাই, আপনি মনে হয় আমারে মারবেন। ঠিক আছে, এই জিনিসগুলো, এই যে বেয়াদবি, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, বেয়াদব শয়তানি করে একমাত্র বেয়াদবি। আমি তো আপনার শয়তানের মধ্যে ধরি নাই, আমি আপনার কাছে অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি, আপনি কি কারণে এগুলো করছেন সেটা বলেন। আপনি কিন্তু বলেন নাই। আপনাকে শুধু ডাকাই হয়েছে, আমি আর রোকন ভাই আপনারে ডাকছি শুধু আপনার থেকে শোনার কারণে, যে আপনি কি এত মহামারী বিপদের মধ্যে পড়ে আমার থেকে সম্পূর্ণ শক্তিটা নিয়ে নিয়েছিলেন, এটাই কিন্তু শোনার জন্য আপনারে ডাকছি আমি। সব ঠিক আছে, আগে এসব বাদ দে। এখন আমার থেকে আমি কি শুনবি সে কথা বল। রোকন ভাই কথা বলেন, আপনি প্রশ্ন করেন ভাই, আপনার সুন্দরভাবে উত্তর দিবেন, যে প্রশ্নটাই করুক সুন্দরভাবে উত্তর দিবেন। এর বাইরে যদি একটা কোনো সাউন্ড আসে তাহলে বুঝতেছেন যে কি হবে। আপনার ক্ষমতা আমি দেখবো না, ঠিক আছে? আর আপনি মহামারী, আপনার যত ক্ষমতা আছে আপনি সব যদি এখানে নিয়ে আসেন, আপনার 14 বংশের ক্ষমতা নাই যে এই জায়গা থেকে বের হয়ে আপনি চলে যান। আপনি না, আপনার বাপের বাপের বাপ যদি এই জায়গায় এসে হাজির হয়, হাজির হওয়ার পরে আমাদের অনুমতি ছাড়া বের হওয়ার কারোর ক্ষমতা নাই। তোরা পালাইছো তো আমাকে ওই কায়দা। হ্যাঁ, এখন ওই সমস্ত কোনো টপিক, কোনো কায়দা, কোনো কিছুতে না গিয়ে যথাযথ হাফিজ ভাই যে প্রশ্নগুলো করে সেই প্রশ্নের উত্তর দেন, এরপরে আর উত্তেজিত করেন না। বুঝতে পারছেন আমার কথা? তোর কি প্রশ্ন আছে বল। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি ওখানে আমার ছেলে, আমার টিমের যে সদস্যগুলো আছিল সেইগুলোকে নিয়ে আমি ওখানে ইনভেস্টিগেশনে যাওয়ার পরে ওখান থেকে একটা ছেলে আপনি গায়েব করে দেন, আপনি ধরে নিয়ে যান। আমি নিয়ে গেছি। আচ্ছা, তারপরে আপনার সাথে একটা গিভ অ্যান্ড টেক, একটা দেয়া নেয়ার একটা অপশন আছে আপনার সাথে আমার। হ্যাঁ আছে। আচ্ছা, পরবর্তীতে রাসেলকে উদ্ধার করার জন্য আমার যত শক্তি সবকিছু আপনি নিয়ে নিলেন। নিয়েছি। আচ্ছা, তার পরবর্তীতে আপনি আপনার যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আপনি আমার থেকে কোনো কিছু চান, সেটাও কিন্তু আমি পূরণ করছি। হ্যাঁ। আচ্ছা, এখন প্রশ্ন, যে মেন প্রশ্নটা সেটা হচ্ছে যে কি এমন কারণে আপনি ওখানে থাকেন, আর কি এমন কারণে আমার যে শক্তিটা আছে সেটা নিয়ে আপনি কায়দা করছিলেন? এটার প্রথম কথা খালি শুধু তুই না, আমার এরিয়ার মধ্যে হুম, যত মানুষ গেছে
সুন্দরভাবে কথা বলেন আপনি। আমার এরিয়ার মধ্যে হুম। যত মানুষ গেছে হুম। আমি তাদের সকলের ক্ষতি করছি। আবার বলতে পারিস যে ক্ষতি করার কারণ কি, এরও কারণ আছে। তার আগে একটা কথা আমি বলি, বলতেছি। আমি বলি শোনেন। বল। তার আগে একটা কথা বলি, আপনাদের থাকার জায়গা, আপনাদের থাকার জায়গার যে বিষয়টা, আপনি যে জায়গাটায় আছেন হ্যাঁ, ওই জায়গাটা কি আপনার বাপের? হ্যাঁ? তুই দাঁড়া, আপনি দাঁড়ান, আমি তোর আপনি সব দাঁড়ান, প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার কথা আগে আমার বংশ তুলে তুই যদি কোনো কথা বলিস আমি তো কোনো প্রশ্নের উত্তর দেবো না, পারলে তুই আমাকে এখানে মেরে ফেল। ভালোভাবে প্রশ্নের উত্তর নিতে গেলে তুই না 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 বংশের হিসাব বাদ দে। না। তোর প্রশ্নের উত্তর দরকার, আমি সব বলতেছি। আপনি কিন্তু আমি সব কারণ বলতেছি তোকে, কিন্তু তুই বংশ তুলবি না। তুই আপনি হ্যাঁ তুই বংশ তুলবি না, আমি তোর সব প্রশ্নের উত্তর আমাদের দিচ্ছি। ওর থেকে প্রশ্ন আদায় কর, আসলে এর সব মধ্যে উত্তর কি দিচ্ছি আমি। লুকায়িত আছে সেটার উপর বিশ্লেষণ করে ওর বিচার নির্ভর করবে। আগে ভাই, কথাগুলো সব আগে কিছুর জেনে কারণ নিন। আছে, আমি উনি ওখানে কি যেভাবে জন্য বলতে থাকি। চাই সেভাবে আগে শুনে আমি নিন। প্রশ্নটা কি কারণে করছি জানেন? ও যে বলতেছে যে ওই এরিয়ার মধ্যে, ঠিক আছে, যে যায় তারই কিন্তু ক্ষতি করে। আসলে ভাই ও কিন্তু গায়েবী ভাবে থাকে, ওরা কি কেউ কি দেখতে পারে? না না না, দেখতে কিন্তু পারে না ভাই। পারে না। অজান্তে যদি কোনো মানুষ যায়, ও কিন্তু নিষ্পাপ মানুষ যায়, হ্যাঁ, কোনো কিন্তু তার কিন্তু ক্ষতি করার জন্য যায় না, কিন্তু ওকে দেখতে পারলে তো কেউ যাইতোই না, যাইতোই না, কিন্তু ও কিন্তু উল্টা ক্ষতি করে ভাই। ক্ষতি করে। করে কিনা আমি কিন্তু এই কারণে প্রশ্নটা করতেছি, ঠিক আছে, যে ও থাকে হচ্ছে নিরাকার ভাবে, ওর কোনো আকার নেই। আমি আপনি যতটুকু দেখতে পারি সাধারণ মানুষ কিন্তু তাও দেখতে পারে না, কিন্তু ও যে ওই গায়েবী ভাবে থাকে, থাকার পরে ওখানে যদি কোনো মানুষ যায় তাহলে তার ক্ষতি করবে, এটা তো ঠিক না। ঠিক না। আর এরকম কিন্তু ক্ষতি করিয়েছে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে, আচ্ছা ওইদিকে না, আমি পরেই যাই। এখন আপনি কি কারণে আমার শক্তিটা বা এই কি কারণে আমাকে এরকম ট্যাপে বিপদের মধ্যে ফেলাইছেন সেটা একটু বলেন। তোকে বিপদের মুখে ফেলাইছি কারণ প্রথম কথা আমি রাসেলের জিম্মি করছি, কারণ রাসেল আমার সীমানার মধ্যে ঢুকেছে। রাসেল যখন সীমানার মধ্যে ঢুকেছে, রাসেল তো সাধারণ মানুষ আর তুই তো কবিরাজ। আমি ভালো করে জানি যখন আমি রাসেলকে ছেড়ে দেব তুই আমার কোনো ক্ষতি করার চেষ্টা করবি, আর এই জন্যে আমি রাসেলকে কায়দায় ফেলে তোর শক্তি নিয়ে কিন্তু রাসেলকে ফেরত দিছি, ফেরত দেয়নি। তারপর তোর কাছে দাবি করছি, যাই হোক দাবি করছি সেটা তুই পূরণ করিস, তারপরে কিন্তু তোর শক্তি ফেরত দিছি, শক্তি ফেরত পাইছো। আর এই জন্যই তোর শক্তি কাহিলের কারণ, কারণ রাসেল তো সাধারণ মানুষ। আমি যদি প্রথম কথাতে যদি রাসেলে ছাড়ি দিন নি, তুই নিশ্চয়ই আমার ক্ষতি করার চেষ্টা করলো নি, বললো না নি? করতাম অবশ্যই, করতো। কিন্তু আর আমি যে জায়গায় থাকি ওই জায়গায় থাকারও কারণ আছে, কিন্তু থাকার কারণটা তোদেরকে বলবো না আমি কি জন্য ক্ষতি করছি, বলছি থাকার কারণ আমি ওখানে থাকি, আর আমার সীমানার মধ্যে যে যাবে আমি তাদের ক্ষতি করবো, এতে কবিরাজ হোক আর মানুষ হোক। এটা কেমন ধরনের কথা হলো? এখন ওই সীমানায় গেলেই আপনি ক্ষতি করবেন, আমরা তো আর আপনার ক্ষতি করতে যাই না, বা সাধারণ মানুষ তো ক্ষতি করতে যায় না, তাহলে এইটার নিশ্চয়ই বড় কোনো কারণ আছে, সেটা আপনি বলবেন না কেন? হাবিস তুই দেখাতে গেছো, তোকে আমি একটা ক্লু দেই, তাহলে তুই বুঝতে পারবি যে কোনো একটা কারণ আছে। এ পাশেও একটা বড় পুকুর, ও পাশে কিন্তু একটা বড় পুকুর, তুই কিন্তু ওখানে গেছিস ইনভেস্টিগেশন করতে। বিষয় হচ্ছে ও যেটা মানে বললো যে ক্লু দিচ্ছি, ঠিক আছে ভাই, উলু দৃষ্টি তোর বুঝে নিতে হবে। ওটা কিন্তু মানে আমি আগেও শুনছি, ঠিক আছে, মানে ওই জায়গায় কোনো মানে ওই মাটির কেউ কবি দিতে পারে না এরকম একটা অবস্থা, ঠিক আছে। আমি বলি এ পাশেও একটা পুকুর, এ সবই আমি পাশে জানি। একটা ছোট পুকুর, হ্যাঁ আমি জানি। ও পাশে একটা বড় পুকুর আছে, মাঝখানটা কিন্তু যদি একটা পুকুর কেটে দেয় বড় কিন্তু একটা পুকুর হয়ে যায়। এর আগে কিন্তু ওখানে একটা আরে ভাই একজন আমি- মাটিতে কোপ দিছে, কিন্তু সে আমি কিন্তু তো- আজও বেঁচে আছে কিনা, বেঁচে আছে, কিন্তু সে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। হ্যাঁ সেটা আমি জানি। এখন বিষয় হচ্ছে আপনি, আচ্ছা আপনি যে প্রথম কথাটার উত্তর দিচ্ছেন সমস্যা নেই, দ্বিতীয় কথাটা ওখানে আপনি কি কারণে থাকেন, ঠিক আছে, আর কেন থাকেন, এই দুইটা কথার উত্তর দেন ভাই, চলে যাব। আপনিও চলে যান, আমরাও চলে যাবো ভাই, ঠিক আছে। এই দুইটা কথা একটু সুন্দরভাবে উত্তর দেন, আপনি ওখানে কি কারণে থাকেন, কেন থাকেন, একটু বলেন। আমি যে কারণ বলবো হুম। ওখানে আমি কি জন্য থাকি, হুম। তোরা দুজন যে আমার ক্ষতি যে করবে না এর নিশ্চয় থাকি।
আপনার ক্ষতি করার আমার আর কি কিসের ইচ্ছা, যে আমার তো কোনো ইচ্ছাই নাই যে আপনার কোনো ক্ষতি করবো। ক্ষতি করার যদি ইচ্ছা থাকতো তাহলে কিন্তু একদম ক্ষতি করে ফেলতেন। হ্যাঁ অবশ্যই। কিন্তু আজকে কিন্তু আপনি শক্তি রেখে আসছেন, আমাদের ক্ষতি করা মানে মানে একদম সহজ বিষয় কিন্তু আজকের জন্য। এতক্ষণ সেইটাই করিনি, তারপরেও কি আমাদেরকে বিশ্বাস করতে পারতেছেন না? আজকের জন্য তোদের কাছে সহজ বিষয়, কিন্তু আমি ওখানে থাকি মানুষজনের ক্ষতি করি, আর কি জন্য থাকি তোদের কিন্তু জানার একটা আগ্রহ আছে। আর এই আগ্রহটা যদি প্রকাশ হয়ে যায় তখন তোরা দুজন চাবি যে আমার ক্ষতি করতে। না 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 ভাই, আপনাকে মারার তো কোনো ইচ্ছাই নাই, ঠিক আছে? কারণ আপনাকে মারার কোনো প্রশ্নই আসে না। কারণ আমাদের যে মনোরাগ, সেটা কিন্তু কবর দিয়ে কিন্তু আমি আপনার সামনে রাখছি। মনোরাগ যদি থাকতো তাহলে কিন্তু আপনাকে কোনো কিছু না দেখে শুনে এত কিন্তু প্রশ্ন করার তো সুযোগই দিতাম না ভাই। ঠিক আছে, আপনাকে মনে করেন যে আসলে নেওয়ার সাথে সাথে মনে করেন যে কোনো ভাবে বন্দি করে মারিয়ে মরিয়ে মনে করেন যে এতক্ষণ বিদায়, কিন্তু না, তা করি নাই। আপনার উপর মনোরাগ নাই। এখন আপনি একটু সুন্দরভাবে বলেন, ঠিক আছে? কারণটা কি? কারণটা কি, আপনি ওখানে কেন থাকেন? আমি ওখানে কেন থাকি সেই কারণ তোদেরকে বলবো, কিন্তু তোদের দুজনকে প্রতিজ্ঞা করতে হবে আমার কোনো ক্ষতি করবে না। না, এখন বিষয় হচ্ছে ভাই, আপনার যদি কোনো সৎ ইচ্ছা থাকে, ঠিক আছে, যদি সৎ ইচ্ছা থাকে যে ভাই আমি এই সৎ ইচ্ছায় ওখানে আসি, বা কি কোনো ভালো কোনো উদ্দেশ্য নিয়ে যদি ওখানে থাকেন, আপনার তো ক্ষতি করার কোনো প্রশ্নই আসে না। বরঞ্চ আমরা আরো সহায়তা করবো আপনাকে ওখানে রাখার জন্য। প্রয়োজন হলে ওখানে মনে করেন যে সুন্দরভাবে ওরকম ভাই সুন্দরভাবে পরিবেশ করে দেবো, যেন আপনি ওখানে সুন্দরভাবে পরিবেশে থাকতে পারেন। না, কিন্তু আপনার যদি খারাপ ইচ্ছা থাকে ওখানে, আপনার সম্ভবই না ওখানে থাকার। থাকা সম্ভব না কিনা, আমি কি জন্য থাকি সেটা তোদের দুজনকে বললেই তোরা বুঝতে পারবি আমার ওখানে থাকার কারণ কি। এত ঘুরায় না পেঁচায় ঘুরায় পেছায় না, আমি কি জন্য থাকি তোদের দুজনকে প্রতিজ্ঞা দিতে হবে আমার কোনো ক্ষতি করবে না এই আসনে, তাহলে আমি তোদের দুজনকে বলবো আমি ওখানে কি জন্য থাকি। আমি তো আপনারে বলতেছি, আপনার যদি সৎ ইচ্ছা থাকে, ভাই আপনার কোনো ক্ষতি করবো না। প্রথমত হচ্ছে কোনো সাধারণ মানুষের কোনো ক্ষতি করবেন না, কারণ আমি কারোর কোনো ক্ষতি করবো না, তোদের দুজনকে বলতেছি তোরা দুজন, আমি এই কারণটা বলার পরে তোরা দুজন আমার এই আসনে কোনো ক্ষতি করবে না, আমি এটা বলতেছি। যদি এটা প্রতিজ্ঞা দিস তাহলে আমি তোদের দুজনকে কারণ বলবো। খারাপ কোনো বিষয়? খারাপ কোনো বিষয় না, খারাপ যদি কোনো বিষয় হয় তোরা দুজন আমি আমাকে একটা কথা আসনে মেরে বলি। ফেলিস। আমার আমার কথা আমি শোন। কি বলি শুনুন, আপনার কথা আমি বুঝতে পারছি। যদি ভালো কিছু হয় তাহলে আপনার কোনো ক্ষতি হবে না, সসম্মানে আপনাকে ছেড়ে দিবে। ছেড়ে দেবো। ঠিক আছে, কিন্তু সেটা নির্ভর করবে আপনার কারণ কাজের। কারণের উপর। হ্যাঁ, যদি ভালো কিছু হয় এটা কিন্তু আমি বলছি, আর খারাপ কিছু হলে কিন্তু ছাড়বো না। এখন বলেন। তাহলে শুরু থেকে আসি, তোর ক্ষতি করার মূল কারণ হচ্ছে আমি ওখানে একটা জিনিসের পাহারায় আছি, সেটা পরে বলতেছি। ওই জিনিসের পাহারায় আমি আছি কি জন্য, এর কারণ এর আগে অনেক কবিরাজ বা মানুষ, খারাপ মানুষ গেছে সেই এরিয়ায়, সেই জিনিসটা ইয়া করার জন্য আমি তাদের সবার ক্ষতি করছি। তারপর থেকেই ওই এরিয়াতে যতগুলা মানুষ যায় আমি তাদের ক্ষতি করি। তোর ক্ষতি করার কারণ তুই যাতে তোর ক্ষতি হওয়ার পর যাতে ওই জায়গাটা না যাস, তুই যে তারপরেও যে ওই জায়গায় কি আছে শোনার জন্য তুই আমাকে ডাকছিস, ওই জায়গাটায় মূলত এমন জিনিস আছে সেটা শুনলে তোরা দুজন টাসকি লেগে যাবে। তোকে যে বললাম যে এ পাশে পুকুর ও পাশে পুকুর, মাঝখানে যে জায়গাটা কোপ দেওয়ার যায়, সাহস পায় না কি জন্য, কারণ ওই জায়গাতে 101টা পণ্ডিত দিন তাদের সকল বিদ্যা আর জ্ঞান ওখানে প্রস্তুত করে রাখা আছে, আর ওইটাই পাহারাদার হিসাবে আমাকে রাখে। আমি সেই জিনিসে পাহারা নিয়োজিত আছি, আর আমি এই জন্যই মানুষের ক্ষতি করি, কারণ ওই জিনিসটা যাতে কোনো খারাপ মানুষ বা কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিকের হাতে যেন না যায়। এই জন্য ওই এরিয়ার মধ্যে যে যায় আমি তাদের ক্ষতি করি, তারা যাতে ওখানে না যায়। আর এই জন্যই ওই মাঝখানে যে জায়গাটা, ওখানে কেউ যদি মাটি কাটতেও যায় আমি তাদেরকে একটু থামেন। শেষ করে দেই। ঠিক আছে ভাই, যে কথাটা বলতেছে আপনি কি বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই। মানে বিষয় হচ্ছে যে 101টা
101টা পণ্ডিত জিন। পণ্ডিত মানে মানে মহাজ্ঞানী মানুষ হলেও মহাজ্ঞানী ব্যক্তি, মহাজ্ঞানী জিন, জিন তাদের মানে শক্তির একটা পঞ্জিকা মানে পুস্তক আকারে আর পুস্তক কি আকারে রাখা আছে। রাখা আছে। তার মানে বুঝতেছেন বিষয়টা, মানে ওইটা কি এমন মানে মহামূল্যবান রত্ন, এটা কি বুঝতে পারতেছেন? না, ওনাকে এতক্ষণ ধরে আসলে যতটা রাগ ছিল, আমার রাগটা কিন্তু আসলে পানি হয়ে গেল ভাই। না, এটা এটা শোনার পরে কিন্তু মানে আমারও কেমন যেন একটা কৌতূহল কৌতূহল লাগতেছে। ঠিক আছে ভাই, যে মানুষ সচরাচর আমরা জ্ঞানী দেখি, বিজ্ঞান দেখি, ঠিক আছে, বিজ্ঞানী যারা আছে তারা, আবার লেখক সাহিত্যিক, ঠিক আছে, বিভিন্ন রকম মানুষের সাথে কিন্তু হয়তো আমরা চলাফেরা করছি। কিন্তু পণ্ডিত জিন, তার মানে বোঝেন ভাই, মানে আহ, জিনের মধ্যে মানে সর্বোচ্চ জ্ঞানী যেগুলা, ঠিক আছে, সেই পণ্ডিত জিনের 101টা জিনের মানে তাদের যে বিদ্যা যা কিছু আছে সবকিছু মনে করেন যে ওখানে সংগৃহীত এক হবে আছে। কথায় আমাদের এই জগতের জ্ঞান ভান্ডার তো সবকিছুই তার কাছে ওখানে আছে। তাহলে এক একটা আমি যেটা ভাবতেছি আপনি কি সেটাই ভাবতেছেন ভাই? বিষয় হচ্ছে পর আমার আরো কিছু কথা, আমি আর একটা কথা বলতে চাই। বলেন বলেন, আপনার কথা শেষ করেন। মানুষের যেরকম শেষ সময় আছে, হুম আর ওই 101টা পণ্ডিত জিনিস হুম তাদের সময় শেষের দিকে, এজন্যই তারা তাদের এক একটা জিনিস তাদের যে বিদ্যা আর শক্তি নকশা করে রাখা আছে। 101টা জিনিস পণ্ডিত জিনের সকলের নকশা করে রাখা মানে আছে, এই আর 101 জনের মানে আলাদা আলাদা শক্তির আলাদা আলাদা নকশা। নকশা করা আছে। আর বুঝতে পারছি সেটাই তুমি। আমি পাহারা দেই, আর তারা বলেছে আমার যেখানে এই আমছামে যেন কোনো মানুষ যাতে আসতে না পারে, এটা যেন কোনো খারাপ মানুষ বা কোনো তান্ত্রিকের হাতে যেন না পড়ে, তারা এই দায়িত্বটা আমাকে দিয়েছে। আর তারাও কিছু শক্তি আমাকে দিয়ে গেছে যে আমি যাতে তান্ত্রিকের সাথে যুদ্ধ করে যাতে এই জিনিসটা রক্ষা করতে পারি। সুন্দর তান্ত্রিক ছিলেন। তাহলে এখানে আমার একটা প্রশ্ন আছে, আপনি কি? তো একটু যদি ধ্যান ধারণা মানে একটু দেখার চেষ্টা করতেন তাহলে তো বুঝতে পারতেন যে হাফিজ ভাই কেমন, উনি আসলে কোন উদ্দেশ্যে ওখানে গেছে, আপনার ক্ষতি করা না এটা। তাহলে তো আপনার সাথে আমাদের কিন্তু এই ভুল বুঝাবুঝি বা ইয়াটা কিন্তু হয় না। না না, সব কিছু কারণ আছে। আমি তোদেরকে প্রথমেই বললাম আমি কোনো সাধারণ মানুষকে ওই এরিয়ার মধ্যে যেতে দেনি। না, ওনার কথারও কিন্তু যুক্তি আছে ভাই, সাধারণ মানুষকেই যেখানে ঢুকতে দেয় না, আর সেখানে হচ্ছে মনে করেন আমরা তো কবি। আর আমি প্রথমে তোদেরকে কি হাফিজ করে ভাই, বিশ্বাস ভাই, করব? আবহাওয়া প্রচন্ড রকমের খারাপ হয়ে গেছে ওনার সাথে। বিষয় হচ্ছে ভাই, আমাদের মানে যতটুকু মানে শোনার ইচ্ছা ছিল, ঠিক আছে, ততটুকুনো ততটুকু কিন্তু উনি বলছে। আর ওনার উপর কিন্তু আপনার কি রাগ আছে? আমি তো কি বলতেছি, ওনার উপর আমার মানে আপনি যে আপনার মুখের দিকে তাকে আমি ধৈর্য ধরে প্রথম দিকে কিন্তু ছিলাম, তারপরে কিন্তু আমি প্রথমেই কিন্তু জ্বালাই দিতাম, আমি জানি ভাই শেষটা ভালো হয়, বুঝছেন? কিন্তু আসলে যদি ওইটা করতাম আসলে সেটা অন্যায় হয়ে হ্যাঁ, যেত। ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ কাছে ধৈর্য ধারণ করো, ঠিক আছে। এই কারণে কিন্তু ভাই আমার এই যে ধৈর্য ধরতে ভালো লাগে, ঠিক আছে। আমি হুটহাট কোনো ডিসিশন নেই না, বা হুটহাট কোনো কারোর ক্ষতিও করি না, ওরকম ভাবে কোনো ইয়া করি না। এখন বিষয় হচ্ছে ভাই, একে আর আমার মানে আর রাখার কোনো প্রয়োজন নেই। আমি যা ভাবতেছি মানে যতটুকু মানে আমার ইয়া আসছে, ঠিক আছে, আমার যতটুকু ধ্যান ধারণা জানার আসছে দরকার সেটুকুন আমরা একটু এতটুকু বুঝতে পেরে বুঝতে গেছি। পারছি, এবং ওনাকে আর রাখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। ওনাকে বিদায় করে দেই ভাই। আর যদি প্রয়োজন হয়, আমাকে আপনার কি খারাপ মনে হয় না ভালো মনে হয়? একটু একটু আপনার দিক থেকে একটু বলেন, বলেন আমাদের দুজনের বিষয়ে একটু বলেন। কোনো আমাদের খারাপ মানে খারাপ কোনো ইচ্ছা, খারাপ কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্য কিনা, এরকম কোনো কিছু আছে এরকম নাকি? কোনো কিন্তু কিছু আপনি বুঝতে পেরেছি। আপনি তো সবকিছু বুঝতে পারেন, একটু বলেন। তোদের খারাপ উদ্দেশ্য নাই। নাই। না, দ্বিতীয়বার যদি আপনাকে ডাকি, দ্বিতীয়বার যদি আপনাকে ডাকি আমাদের সামনে, আপনাকে আল্লাহর দয়ার দিয়ে বলতেছি, একবার ডাকার সাথে সাথে আপনি এসে আমাদের সামনে একটু উপস্থিত হবেন। যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় আপনার থেকে, আমাদের একটু পরামর্শ দেবেন, ঠিক আছে? ঠিক আছে। আপনার সাথে মানে আমাদের যে জোর জবরদস্তির যে সম্পর্ক, যাতে এইটুকুনো যাতে না না থাকে। থাকে, ঠিক আছে।
আমরাও আপনার কোনো ক্ষতি করবো না, আপনিও আমাদের কখনো ক্ষতি করার চেষ্টা করবেন না, মূল কথা এটা। আমি বুঝতে পারছি প্রথমে আমার ভুল হয়েছে, আর প্রথমে আমার বেয়াদবি করার কারণ, কারণ তোরা কবিরাজ, আমি এই জন্য প্রথমে বিশ্বাস করতে পারিনি। কারণ কবিরাজরা কিন্তু কিছু কিছু কবিরাজরা কিন্তু খারাপ কাজ করে, এই জন্য আমার কিন্তু কবিরাজদেরকে সহ্য হয় না। হাফিজ ভাই, সব কবিরাজ এক না, কিন্তু কিছু কিছু তান্ত্রিক কবিরাজ আছে কিন্তু কালো জাদু পুকুরি কালাম করে, তাদেরকে আমার দুই চোখকে দেখতে মন যায় না। আমি প্রথমে বেয়াদবি করার জন্য ক্ষমা চাচ্ছি। দেখ, আপনার এই অনুশোচনা, ঠিক আছে রোকন ভাই, এই অনুশোচনাটাই আমার কাম্য ছিল। ঠিক আছে, আপনি যে অনুশোচনা যে করছেন, আলহামদুলিল্লাহ আমার এই কয়েকদিনকার কষ্ট যা কিছু আমি যা কিছু করছি, আমার সবকিছু আমার মনের দিক থেকে আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আর আপনাকে এখন আমি অনুরোধ করতেছি যে দ্বিতীয়বার যদি কোনো সময় যদি আপনাকে প্রয়োজন হয়, ঠিক আছে, সেদিন সামনে এসে আমাকে একটু দেখা দিন। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন আপনি। সর্বসময় আপনার জন্য দোয়া করি। আর আমাদের উপর একটু আপনি নজর রাখবেন, আমরা কেমন সেটাও আপনি দেখবেন। আর পরবর্তীতে যদি আপনাকে ডাকি, সেই অনুসারে আমি যদি আপনাকে প্রশ্ন করি, সেটা আপনি আমার উত্তর দেবেন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন রোকন ভাই, বিদায় করে দেন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, জি। আলামিন, 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 আলামিন। প্রথম দিকে ভাই বুঝছেন, মানে প্রচন্ড, মানে প্রথমত মানে প্রচন্ড কষ্ট ছিল, তারপরে প্রচন্ড রাগ, আর তারপরে মানে ওনার কাজের মানে আমি যতটুকু উপলব্ধি করতে পারছি যে কতটা সৎ, কতটা দায়িত্বশীল হলে সেখানে দেখেন 101টা পণ্ডিত দিন কিন্তু ওনার কাছে একটা দায়িত্ব অর্পণ করছে, সেই দায়িত্বে কিন্তু উনি এতটুক পরিমাণেও কিন্তু অবহেলা করেন না। এখানে কিন্তু উনি জানে যে ওনার জীবন ঝুঁকি আছে, আমানত ভাই, সর্বোচ্চ বড় কথা তারপরেও হচ্ছে কিন্তু আমানত। ঠিক আছে ভাই, আমি আপনার কাছে একটা আমানত দিচ্ছি ভাই, এটা আপনার জিম্মাদারি ফরজ। তবে ভাই আমি যেটা আসলে মনে মনে ভাবতেছি, আপনি কি আসলে সেটা ভাবতেছেন কিনা, আমি এটা মানে ভাই আমি আর চাচ্ছি না যে মানে ও যে কষ্টটা করে পাহারা দিচ্ছে, ঠিক আছে ভাই, আমার মনের কথা শোনেন। মানে আমি তো জানি আপনি এটাই ভাবতেছেন, ও যে কষ্ট করে যে জিনিসটা পাহারা দিচ্ছে, আমি চাচ্ছি না যে ও কষ্ট করে পাহারা দিক। বুঝতে পারছেন বিষয়টা? না। তবে এই বিষয়ে ভাই আপনার দরবেশ সাহেব এই আমার বিষয়ে কাছে ভাই যে আগেই হুজুর আছে এটাই ইনাদের সাথে আমার মনে হয় একটা আলোচনা অবশ্যই ভাই, করার দরকার। অবশ্যই। কারণ প্রয়োজনে উনাকেও সেখানে সামিল করলাম যদি হ্যাঁ, প্রয়োজন বোধ প্রয়োজন হয়। বোধ মানে এটা আমি চাচ্ছি যেটা ভাই, আমি জানি সেটা আপনিও চাচ্ছেন, কিন্তু আগে প্রকাশ করার প্রয়োজন নেই। ঠিক আছে, আগে ওটা কি করব না করবো ভাই, ওটা আলোচনা সাপেক্ষে করা লাগবে, নাহলে সম্ভব না। জি, ঠিক আছে, একদম 100% আপনি হুজুরের সাথে আলোচনা করবেন, আমি দরবেশ হুজুরের সাথে আলোচনা করব। আলোচনা করার পরে মনে করেন যে যদি কোনো একটা পদক্ষেপ প্রয়োজন হয়, পদক্ষেপটা নেওয়া লাগবে। নেওয়া লাগবে। ঠিক আছে, তো বিষয় হচ্ছে ভাই, আজকে এ পর্যন্ত থাক। আর মানে আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো না। হুম। ঠিক আছে, তো বিষয় হচ্ছে এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমাদের সাথে যুক্ত ছিলেন, তাদের সকলকে জানাই আমাদের ভালোবাসা। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।